সাহিত্যের রূপ ও রীতি। হায়াত মামুদ। সাহিত্য বিশাল পরিধির একটি বিষয়। আমরা সামগ্রিকভাবে সাহিত্য বলি বটে, কিন্তু বিচারের সময়ে গদ্য, পদ্য কিংবা গল্প, উপন্যাস, কবিতা, নাটক ইত্যাদি স্বতন্ত্রভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে হৃদয়ঙ্গম করি। সার্বিকভাবে সাহিত্যের রূপ বলতে আমরা সাহিত্যের বিভিন্ন শাখা বুঝে থাকি, যেমন কবিতা, মহাকাব্য, নাটক, কাব্যনাট্য, ছোট গল্প, উপন্যাস, রম্যরচনা ইত্যাদি। আর রীতি হলো ওই শাখাগুলো কিভাবে নির্মিত হয়েছে সে বিষয়ে পর্যবেক্ষণ ও আলোচনা। ছন্দবদ্ধ ভাষায় অর্থাৎ পদ্যে যা লিখিত হয় তাকেই আমরা কবিতা বলে থাকি। কবিতার প্রধান দুটি রূপ হল মহাকাব্য ও গীতিকবিতা। বাংলা ভাষায় মহাকাব্যের চূড়ান্ত সফল রূপ প্রকাশ করেছেন মাইকেল মধুসূদন দত্ত তার মেঘনাদবধ কাব্যে। মহাকাব্য রচিত হয় যুদ্ধ বিগ্রহের কোনো কাহিনী অবলম্বন করে। ভারতবর্ষ উপমহাদেশের সর্বপ্রাচীন দুটি কাহিনীর একটি হল রামায়ণ আর অন্যটি মহাভারত। মহাভারত সম্পর্কে বলা হয়ে থাকে, যা নেই ভারতে তা নেই ভারতে। এর অর্থ, মহাভারত গ্রন্থে যা নেই তা ভারতবর্ষেও নেই, অর্থাৎ ভারতবর্ষে ঘটেনি বা ঘটতে পারে না। মহাভারত আয়তনে বিশাল, রামায়ণ তার তুলনায় ক্ষুদ্র। কাহিনী হল, পত্নী সীতাকে নিয়ে যুবরাজ রামচন্দ্রের বনবাস, তাদের অনুগামী হয় কনিষ্ঠ ভ্রাতা লক্ষ্মণ। বনবাসে থাকার সময় লঙ্কাদ্বীপের রাজা রাবণ তার বোন শূর্পণখার সম্মান রক্ষার জন্য সীতাকে হরণ করে রথে চড়িয়ে আকাশপথে উড়িয়ে নিয়ে গিয়ে লঙ্কায় তার বাগানবাড়িতে বন্দী করে রাখে। সীতাকে উদ্ধারের জন্য রাম ও রাবণের মধ্যে যে যুদ্ধ হয় সেটিই রামায়ণ কথা। অর্থাৎ এক কথা, মহাকাব্য হল অতিশয় দীর্ঘ কাহিনী কবিতা। মহাকাব্যের মূল লক্ষ্য গল্প বলা, তবে তাকে গদ্যে না লিখে পদ্যে লিখতে হয়। এর বাইরে আছে সংক্ষিপ্ত আকারের কবিতা, যা গীতিকবিতা হিসেবে পরিচিত। ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র কিছু গান ও কবিতা রচনা করলেও তা তার প্রধান সৃষ্টিকর্ম নয়। তিনি বলেছিলেন, বক্তার ভাবোচ্ছ্বাসের পরিস্ফুটন মাত্র যাহার উদ্দেশ্য, সেই কাব্যই গীতিকাব্য। এই মন্তব্য সর্বাংশে সত্য। গীতিকবিতা কবির অনুভূতির প্রকাশ হওয়ায় সাধারণত দীর্ঘকায় হয় না, কিন্তু ক্ষেত্রবিশেষে যদি দীর্ঘ হয় তাতেও অসুবিধা নেই, যদি কবির মনের পূর্ণ অভিব্যক্তি সেখানে প্রকাশিত হয়ে থাকে। বাংলা সাহিত্যে গীতিকবিতার আদি নিদর্শন বৈষ্ণব কবিতা বলি। যদি গীতিকবিতাকে শ্রেণীবিভাজনের অন্তর্গত করতেই হয়, তাহলে এরকম শ্রেণীবিভাগ করা যুক্তিযুক্ত বলে মনে হয়। ভক্তিমূলক, যেমন রবীন্দ্রনাথ, অতুলপ্রসাদ, রামপ্রসাদ, রজনীকান্তের রচনা। স্বদেশপ্রীতিমূলক, যেমন বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম, রবীন্দ্রনাথের অসংখ্য কবিতা গান। প্রেমমূলক, প্রকৃতি বিষয়ক, চিন্তামূলক বা দর্শনাশ্রয়ী কবিতা। শোকগাথা বা শোক আশ্রয় করে লিখিত কবিতাও এর সমপর্যায়ভুক্ত। বাংলা কবিতায় বিশেষ দুটি ধারার জনক কাজী নজরুল ইসলাম ও জসীমউদ্দীন। প্রথমজন আমাদের সাহিত্যে বিদ্রোহী কবি ও দ্বিতীয়জন পল্লী কবি হিসেবে স্থায়ী আসন লাভ করেছেন। নজরুলের কবিতায় যে উদ্দীপ্ত কণ্ঠস্বর ও দৃপ্তভাবের দেখা মেলে তা পূর্বে বাংলা কাব্যে ছিল না। জসীমউদ্দীনের নকশিকাঁথার মাঠ ও সুজনবাদিয়ার ঘাট জাতীয় কোনো কাব্য পূর্বে কেউ রচনা করেননি, এবং এক্ষেত্রে তার অনুসারীও কেউ নেই। নাটক। বিশ্বসাহিত্যে নাটক সর্বাপেক্ষা প্রাচীন। তবে মনে রাখা দরকার, নাটক সেকালে পুস্তক আকারে মুদ্রিত হয়ে ঘরে ঘরে পঠিত হতো না, নাটক অভিনীত হতো। নাটকের মূল লক্ষ্য পাঠক নয়, নাটকের লক্ষ্য সর্বকালেই দর্শক সমাজ। তার কারণ সাহিত্যের সকল শাখার ভিতরে নাটকই একমাত্র যা সরাসরি সমাজকে ও পাঠক গোষ্ঠীকে প্রভাবিত করতে চায় এবং সক্ষম হয়। সংস্কৃত আলঙ্কারিক বৃন্দ নাট্যসাহিত্যকে কাব্যসাহিত্যের মধ্যে গণ্য করেছেন। প্রাচীনকালে সেরকমই প্রথা ছিল, যেমন শেক্সপিয়রও তার সকল নাটক কবিতায় রচনা করেছেন। সংস্কৃত আলঙ্কারিকদের মতে কাব্য দুই ধরনের, দৃশ্যকাব্য ও শ্রব্যকাব্য। নাটক প্রধানত দৃশ্যকাব্য, সেহেতু নাটকের অভিনয় মানুষজনকে দর্শন করানো সম্ভবপর না হলে নাট্য রচনার মূল উদ্দেশ্যই ব্যর্থ হয়। নাটক সচরাচর 5 অঙ্কে বিভক্ত থাকে: 1 প্রারম্ভ, 2 প্রবাহ অর্থাৎ কাহিনীর অগ্রগতি, 3 উৎকর্ষ বা ক্লাইম্যাক্স,
4 গ্রন্থিমোচন অর্থাৎ পরিণতির দিকে উত্তরণ। 5 উপসংহার। কাহিনীর বিষয়বস্তু ও পরিণতির দিক থেকে বিচার করলে নাটককে প্রধানত ট্র্যাজেডি বা বিয়োগান্ত নাটক, কমেডি বা মিলনান্ত নাটক এবং প্রহসন এই 3টি বিভাগে বিভক্ত করা যায়। এদের মধ্যে ট্র্যাজেডিকেই সর্বশ্রেষ্ঠ গণ্য করা হয়। ট্র্যাজেডির ভিতরে 2টি অংশ ক্রিয়াশীল থাকে: প্লট বা নাটকের আখ্যান ভাগ, চরিত্র সৃষ্টি, সংলাপ, চিন্তা বা জীবন দর্শনের পরিস্ফুটন, মঞ্চায়ন, সমস্ত কিছুর সমন্বয়, সুরসঙ্গতি। গ্রিক দার্শনিক ও সাহিত্যবেত্তা অ্যারিস্টটল বলতে চেয়েছেন, রঙ্গমঞ্চে নায়ক বা নায়িকার জীবন কাহিনীর দৃশ্য পরম্পরা উপস্থাপনের মাধ্যমে যে নাটক দর্শকের হৃদয়ের ভয় ও করুণা প্রশমিত করে, তার মনে করুণ রসের আনন্দ সৃষ্টি করে, তাই হলো ট্র্যাজেডি। কমেডি বিষয়ে অ্যারিস্টটলের বক্তব্য এরকম: মানব চরিত্রের যে কৌতুকপ্রদ দিক কাউকে পীড়ন করে না, ব্যথা দেয় না, হাস্যরস সৃষ্টি করে, তাই কমেডির উপজীব্য। এই কৌতুকের জন্ম ইচ্ছার সঙ্গে বাস্তব অবস্থার, আকাঙ্ক্ষার সাথে প্রাপ্তিযোগের, উদ্দেশ্যের সঙ্গে উপায়ের বা কথার সঙ্গে কাজের অসঙ্গতির মধ্যে। কমেডি আমাদের মানবসুলভ ত্রুটি-বিচ্যুতি ও নির্বুদ্ধিতার পরিণাম প্রদর্শন করে অশোভন দুর্বলতার হাত থেকে মুক্তি দিয়ে আমাদেরকে সুস্থ ও স্বাভাবিক করে তোলে। শ্রেণীবিন্যাসের বিবেচনায় নাটককে বহু শ্রেণীতে বিভক্ত করা সম্ভব, যেমন ধ্রুপদী বা ক্লাসিক্যাল নাটক, রোমান্টিক নাটক, অথবা ধরা যাক কাব্যধর্মী নাটক, সামাজিক নাটক, চক্রান্তমূলক নাটক, ঐতিহাসিক নাটক, পৌরাণিক নাটক, প্রহসন। এসব ব্যতিরেকেও হতে পারে গীতিনাট্য, নৃত্যনাট্য, চরিত নাটক, উপন্যাসের নাট্যরূপ, সাংকেতিক নাটক, সমস্যাপ্রধান নাটক, একাঙ্কিকা ইত্যাদি। ট্র্যাজেডি ও কমেডি মোটা দাগে এ 2টি বিভাজন তো রয়েছেই। বাংলা নাটকের ক্ষেত্রে প্রথম যুগান্তকারী প্রতিভা মাইকেল মধুসূদন দত্ত এবং দীনবন্ধু মিত্র। মাইকেলের লেখনীতেই সর্বপ্রথম ট্র্যাজেডি, কমেডি ও প্রহসন বাংলা ভাষায় সৃষ্টি হয়। তারপর দীনবন্ধু আবির্ভূত হন সামাজিক নাটক নিয়ে। তার নীলদর্পণ নাটক এর শ্রেষ্ঠ উদাহরণ। পরবর্তী সময়ে গিরিশচন্দ্র ঘোষ 1843 থেকে 1911 একই সঙ্গে নাট্যকার ও অভিনেতা ছিলেন। তিনি পৌরাণিক নাটক জনা, বুদ্ধদেব, ঐতিহাসিক নাটক কালাপাহাড়, সামাজিক নাটক প্রফুল্ল ইত্যাদি রচনা করেছেন। এরপর দ্বিজেন্দ্রলাল রায়ের 1863 থেকে 1913 ঐতিহাসিক নাটক চন্দ্রগুপ্ত ও শাহজাহান বাঙালি দর্শকদের হৃদয় জয় করে নেয়। তার সমসাময়িকগণের মধ্যে অমৃতলাল বসু, ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ উল্লেখযোগ্য। আর তারপরেই আবির্ভাব কবি রবীন্দ্রনাথের, যিনি বাংলা নাটকের মোড় ঘুরিয়ে দেন নানা দিকে। রক্তকরবী, ডাকঘর, অরূপরতন প্রতীকধর্মী নাটক হিসেবে বাংলা সাহিত্যে কালজয়ী হয়ে রয়েছে। ছোট গল্প। রবীন্দ্রনাথ তার একটি কবিতায় যা বলেছিলেন সে কথাটি ছোট গল্পের প্রকৃতি সম্পর্কে এখনও প্রামাণ্য ব্যাখ্যা হিসেবে গণ্য হয়ে আসছে। ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল, সহস্র বিস্মৃতি রাশি প্রত্যহ যেতেছে ভাসি, তারই দু-চারিটি অশ্রুজল। নাহি বর্ণনার ছটা, ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরেও তৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হয়ে হইল না শেষ। শেষ হয়ে হইল না শেষ কথাটি খুবই গুরুত্বপূর্ণ। এ কথার ভিতরেই বলে দেওয়া হলো যে ছোট গল্প কখনোই কাহিনীর ভিতরে ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত বলে দেয় না, যেমনটা ঘটে উপন্যাসের ক্ষেত্রে। বাংলা সাহিত্যে ছোট গল্প শব্দটি ব্যবহৃত হচ্ছে 40-50 বছরের বেশি নয়। তার পূর্বে শুধু গল্প বলা হতো। বড় আকারের গল্প হলে উপন্যাসিকা কথা চল ছিল, অর্থাৎ ছোট উপন্যাস। সাহিত্যের যত শাখা আছে, যেমন কাব্য, মহাকাব্য, নাটক, উপন্যাস ইত্যাদি, সেসবের মধ্যে ছোট গল্পই হচ্ছে বয়সে সর্বকনিষ্ঠ। ছোট গল্পেও থাকে উপন্যাসের মতোই কোনো না কোনো কাহিনীর বর্ণনা, তবে তা শুরু থেকে শেষ পর্যন্ত নয়, কাহিনীর ভিতর থেকেই বেছে নেওয়া কোনো অংশ থাকে মাত্র। ইংরেজি সাহিত্যের উদাহরণ অনুসরণ করে বাংলায় যেমন উপন্যাস লিখিত হয়েছে, ছোট গল্পেরও অনুপ্রেরণা এসেছে পাশ্চাত্য সাহিত্য থেকেই। ছোট গল্প বলতে কোন ধরনের কাহিনী বোঝাবে সে বিষয়ে বিশ্ববিখ্যাত মার্কিন ছোট গল্পকার এডগার অ্যালান পো 1809 থেকে 1849 মনে করতেন, 1/2 ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে পড়ে ওঠা যায়
এমন কাহিনী ছোট গল্প। ইংরেজ লেখক H.G. ওয়েলস বলতেন যে ছোট গল্পের আয়তন এমন হওয়া সঙ্গত যেন 10 থেকে 50 মিনিটের ভিতরে পড়া শেষ হয়। ইংরেজি ভাষায় পোকে ছোট গল্পের জনক হিসেবে বিবেচনা করা হয়। তিনি লিখেছেন, "In the whole composition, there should be no word written of which the tendency, direct or indirect, is not to the one pre-established design. Undue brevity is just as exceptional here as in the poem, but undue length is yet more to be avoided." বলাই বাহুল্য, উপন্যাসে যেমন বিস্তারিতভাবে কাহিনী বর্ণনা থাকে, ছোট গল্পের পরিধি ক্ষুদ্র হওয়ার কারণে ঘটনার পুঙ্খানুপুঙ্খ উপস্থাপন সেখানে সম্ভব নয় এবং অপ্রয়োজনীয়ও বটে। সাহিত্য গবেষক শ্রীশচন্দ্র দাস যথার্থই বলেছেন, আসল কথা এই যে, ছোট গল্প আকারে ছোট হইবে বলিয়া ইহাতে জীবনের পূর্ণাবয়ব আলোচনা থাকিতে পারে না। জীবনের খণ্ডাংশকে লেখক যখন রস নিবিড় করিয়া ফুটাইতে পারেন, তখনই ইহার সার্থকতা। জীবনের কোনো একটি বিশেষ মুহূর্ত কোনো বিশেষ পরিবেশের সাথে কেমনভাবে লেখকের কাছে প্রত্যক্ষ হইয়াছে, ইহা তাহারই রূপায়ণ। আকারে ছোট বলিয়া এখানে বহু ঘটনা, সমাবেশ বা বহু পাত্রপাত্রীর ভিড় সম্ভবপর নহে। ছোট গল্পের আরম্ভ ও উপসংহার নাটকীয় হওয়া চাই। সত্য কথা বলিতে কি, কোথায় আরম্ভ করিতে হইবে এবং কোথায় সমাপ্তির রেখাটা নিতে হইবে, এই শিল্পদৃষ্টি যাহার নাই, তাহার পক্ষে ছোট গল্প লেখা লাঞ্ছনা বই কিছুই নহে। বাংলা ভাষায় সার্থক ছোট গল্পকারের অনন্ত দৃষ্টান্ত রবীন্দ্রনাথ। চারিত্রিক বৈশিষ্ট্য অনুসারে ছোট গল্প বহু প্রকার হতে পারে। সাধারণত শ্রেণীবিভাগ হিসেবে এগুলোকে উল্লেখ করা যায়: 1. প্রেম বিষয়ক, 2. সামাজিক, 3. প্রকৃতি ও মানুষ সম্পর্কে, 4. অতিপ্রাকৃত কাহিনী, 5. হাস্যরসাত্মক, 6. উদ্ভট কল্পনাশ্রয়ী, 7. সাংকেতিক বা প্রতীকধর্মী, 8. ঐতিহাসিক, 9. বিজ্ঞানভিত্তিক, 10. গার্হস্থ্য বিষয়ক, 11. মনস্তাত্ত্বিক, 12. মনুষ্যতর প্রাণীজগৎ, 13. বাস্তবনিষ্ঠ, 14. গোয়েন্দা কাহিনী বা ডিটেকটিভ গল্প, 15. বিদেশি পটভূমিকায় রচিত গল্প। আমাদের জন্য গর্বের বিষয় এটাই যে, বাংলা ভাষায় উপরোক্ত সবকটি শ্রেণীর গল্পই বাঙালি গল্পলেখকবৃন্দ লিখে গেছেন এবং এখনও লিখছেন। উপন্যাস সাহিত্যের শাখা প্রশাখার মধ্যে উপন্যাস অন্যতম। শুধু তাই নয়, পাঠক সমাজে উপন্যাসই সর্বাধিক বহুল পঠিত ও জনপ্রিয়তার শীর্ষে। উপন্যাসে কোনো একটি কাহিনী বর্ণিত হয়ে থাকে এবং কাহিনীটি গদ্যে লিখিত হয়। কিন্তু পূর্বে এমন এক সময় ছিল যখন কাহিনী পদ্যে লেখা হতো। তখন অবশ্য তাকে উপন্যাস বলা হতো না। যেমন বাংলা সাহিত্যের মধ্যযুগে সব ধরনের মঙ্গল কাব্যই ছন্দে রচিত এবং তাতে গল্প বা কাহিনী প্রকাশিত হয়েছে। তবু তাকে উপন্যাস না বলে কাব্যই বলা হতো, যেহেতু কবিতার ন্যায় তা ছন্দে রচিত হয়েছে। উপন্যাস রচিত হয় গদ্য ভাষায়, এই তথ্য অত্যন্ত প্রয়োজনীয়। ছন্দবদ্ধ রচনার অনেক পরে যেহেতু গদ্যের আবির্ভাব, তাই অপেক্ষাকৃত আধুনিককালেই গদ্যে কাহিনী লেখা হয়েছে, যেমন গল্প বা ছোট গল্প, উপন্যাস, রম্যকাহিনী ইত্যাদি। উপন্যাসের প্রধান উপজীব্য হল প্লট। ওই প্লট বা আখ্যানভাগ তৈরি হয়ে ওঠে গল্প ও তার ভিতরে উপস্থিত বিভিন্ন চরিত্রের সমন্বয়ে। বাংলা ভাষায় প্রথম সার্থক ও কালজয়ী এবং অনেকের মতে এখন পর্যন্ত শ্রেষ্ঠ ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 19 শতকের পূর্বে বাংলায় কোনো উপন্যাস রচিত হয়নি। ইংরেজি উপন্যাস পাঠ করে অনুপ্রাণিত হয়ে বঙ্কিম উপন্যাস রচনায় হাত দেন। তার কপালকুণ্ডলা, বিষবৃক্ষ, চন্দ্রশেখর ইত্যাদি কালজয়ী কথাসাহিত্য। বঙ্কিমচন্দ্রের পরে মহৎ ঔপন্যাসিক বলতে আমরা প্রধানত রবীন্দ্রনাথ ঠাকুর ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে বুঝি। একটি পরিসংখ্যানে দেখা গেছে, পৃথিবীতে যেখানে যত বাঙালি রয়েছে তাদের ভিতরে শরৎচন্দ্রই এখনো পর্যন্ত সবচেয়ে বেশি পঠিত ও জনপ্রিয়। বাংলা সাহিত্যের আধুনিক যুগে অবশ্য তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বনফুল, সমরেশ বসু, শহীদুল্লাহ কায়সার, আবু ইসহাক, মাহমুদুল হক, জ্যোতিপ্রকাশ দত্ত, হাসান আজিজুল হক প্রমুখ বিভিন্ন গল্পকার ও ঔপন্যাসিক খ্যাতি অর্জন করেছেন। উপন্যাস বহু রকমের হতে পারে, যেমন ঐতিহাসিক উপন্যাস, সামাজিক উপন্যাস, কাব্যধর্মী উপন্যাস, ডিটেকটিভ উপন্যাস, মনোবিশ্লেষণধর্মী উপন্যাস ইত্যাদি। বঙ্কিমচন্দ্রের সমকালে ঐতিহাসিক উপন্যাস খুব জনপ্রিয় ছিল। তার সমসাময়িক রমেশচন্দ্র দত্ত তারই মতো বহু ইতিহাস আশ্রিত উপন্যাস রচনা করেছিলেন, যেমন মাধবী কঙ্কন,
রাজপুত জীবন সন্ধ্যা, মহারাষ্ট্র জীবন প্রভাত ইত্যাদি। তবে তার সমসাময়িক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যেভাবে বাঙালি পাঠক সমাজকে মন্ত্রমুগ্ধ করে জয় করে নেন, তার সমকক্ষ আর কাউকে দেখা যায় না। প্রবন্ধ। আমরা সকলেই অস্পষ্টভাবে বুঝি প্রবন্ধ কাকে বলে বা কীরকম। গদ্যে লিখিত এমন রচনা যার উদ্দেশ্য পাঠকের জ্ঞানতৃষ্ণাকে পরিতৃপ্ত করা। কোনো সন্দেহ নেই, এ জাতীয় লেখায় তথ্যের প্রাধান্য থাকবে, যার ফলে অজ্ঞাত তথ্যাদি পাঠক জানতে পারবে। ধরা যাক, সংবাদপত্রের যাবতীয় খবরাখবর, দেশের, বিদেশের, মহাকাশের ইত্যাদি সবই গদ্যভাষায় রচিত এবং যার লক্ষ্য পাঠকের অজানা বিষয় পাঠককে জানানো। গদ্য সাহিত্যের অন্তর্গত হলেও তথ্যবহুল রচনা হলেই তাকে প্রবন্ধ সাহিত্যের উদাহরণরূপে গণ্য করা চলবে না, যদি না লেখাটি সাহিত্য পদবাচ্য হয়। সাহিত্যের প্রধান লক্ষণ সৃজনশীলতা। লেখকের সৃজনী শক্তির কোনো পরিচয় যদি পরিস্ফুটিত না হয়, তো তেমন কোনো লেখাকে প্রবন্ধ সাহিত্যের লক্ষণযুক্ত বলা যাবে না। এ কারণে খবরের কাগজে প্রকাশিত সমস্ত লেখাই গদ্যে রচিত হলেও তাদেরকে প্রবন্ধ সাহিত্যের নমুনা হিসেবে বিবেচনা করা সঙ্গত নয়। তাহলে তো জ্ঞান বিজ্ঞান সংক্রান্ত সকল রচনাই প্রবন্ধ সাহিত্য বলে গণ্য হতে পারত। তা না হওয়ার কারণ ওই সৃজনশীলতার অভাব। মনে রাখা প্রয়োজন, সাহিত্যের যে চিরন্তন উদ্দেশ্য সৌন্দর্য সৃষ্টি ও আনন্দদান, প্রবন্ধের সেই একই উদ্দেশ্য। সাধারণত কল্পনা শক্তি ও বুদ্ধিবৃত্তিকে আশ্রয় করে লেখক কোনো বিষয়বস্তু সম্পর্কে যে আত্মসচেতন নাতিদীর্ঘ সাহিত্যরূপ সৃষ্টি করেন, তাকেই প্রবন্ধ নামে অভিহিত করা হয়। প্রবন্ধের ভাষা ও দৈর্ঘ্য নানা রকম হতে পারে ঠিকই, তবে তা গদ্যে ও নাতিদীর্ঘ আকারে লিখতে হয়। প্রবন্ধের দুটি মুখ্য শ্রেণীবিভাগ আছে, তন্ময় প্রবন্ধ ও মন্ময় প্রবন্ধ। বিষয়বস্তুর প্রাধান্য স্বীকার করে যে সকল বস্তুনিষ্ঠ প্রবন্ধ লিখিত হয়, সেগুলোকে তন্ময় বা বস্তুনিষ্ঠ প্রবন্ধ বলে। এ ধরনের প্রবন্ধ কোনো সুনির্দিষ্ট সুচিন্তিত চৌহদ্দি বা সীমারেখার মধ্যে আদি, মধ্য ও অন্ত সমন্বিত চিন্তাপ্রধান সৃষ্টি। এ জাতীয় রচনায় লেখকের পাণ্ডিত্য, বুদ্ধি ও জ্ঞানের পরিচয়ই মুখ্য হয়ে দেখা দেয়। আরেক শ্রেণীর রচনাও সম্ভব, যেখানে লেখকের মেধাশক্তি অপেক্ষা ব্যক্তিহৃদয়ই প্রধান হয়ে ওঠে। এদেরকে মন্ময় প্রবন্ধ বলে। রবীন্দ্রনাথের অধিকাংশ প্রবন্ধ এই পর্যায়ের। ফরাসি ভাষায় বেল লেটার বলে একটি শব্দ আছে, ইংরেজিতেও বেল লেটারই বলে। এর বাংলা নেই। বাংলায় বলা যেতে পারে চারুকথন। বেল শব্দের অর্থ সুন্দর, চমৎকার। লেটার শব্দের অর্থ লেটার, অক্ষর। বেল লেটার মন্ময় প্রবন্ধের উৎকৃষ্ট উদাহরণ। রবীন্দ্রনাথের বিচিত্র প্রবন্ধ বইটির সকল রচনাই এ জাতীয় মন্ময় প্রবন্ধের পর্যায়ভুক্ত। অনেকে এ ধরনের লেখাকে ব্যক্তিগত প্রবন্ধ বলার পক্ষপাতী। রম্য রচনা নামে একটি কথা অনেকদিন যাবৎ ব্যক্তিগত প্রবন্ধ বোঝাতে চালু হলেও দুটি একজাতীয় লেখা নয়। বেল লেটার বোঝাতে রম্য রচনা ব্যবহার করা ঠিক নয়, কারণ রম্য রচনা শব্দদ্বয়ের রম্য, শব্দের ভিতরে এমন ইঙ্গিত রয়ে যায় যে লেখাটি সিরিয়াস বা গুরুগম্ভীর বিষয় নিয়ে নয়, অথচ রম্য রচনার বিষয় খুবই গুরুগম্ভীর হতে পারে, কিন্তু প্রকাশভঙ্গি ও ভাষা গুরুগম্ভীর হলে চলবে না। বাংলা ভাষায় রচিত প্রবন্ধ সাহিত্য আয়তনে বিশাল এবং গুণগত মানে অতি উত্তম। রাজা রামমোহন রায় থেকে শুরু করে তার অদ্যাবধি তার প্রবহমানতা কখন ব্যাহত বা বাধাপ্রাপ্ত হয়নি।